নমস্কার, আপনারা দেখছেন হরর স্টোরি বাংলা 9.0। এপিসোডটি হলো শ্মশানের সেই রাত। গ্রীষ্মকালের তপ্ত দুপুর। বাস থেকে নেমে পুরুলিয়ায় চাঁদি ফাটানো রোদ মাথায় নিয়ে প্রায় 40-50 মিনিট হাঁটার পর একটা দোকানের সামনে এসে দাঁড়ালো তমাল। দোকানটা বেশ সুন্দর একটা জায়গায় দাঁড়িয়ে আছে। গৃহস্থলী জিনিসের দোকান বোধহয়। একটা বড় বটগাছ পুরো জায়গাটা বিশাল ছাতার মতো প্রখর রৌদ্রের হাত থেকে বাঁচিয়ে রেখেছেন। পাশে একটা বিশাল বড় দিঘি। দিঘির ওপর থেকে শীতল একটা দমকা হাওয়া এসে মন প্রাণ জুড়িয়ে দিয়ে গেল তমালের। বটগাছটার সামনে রাস্তার দুধারে ভাগ হয়ে গিয়েছে। তমাল বাঁহাতি রাস্তাটা ধরে যেই একটু এগিয়েছে অমনি পেছন থেকে শুনতে পেল, এই যে মশাই, শুনছেন? তমাল পেছনে ফিরে তাকালো। দোকানের ঝাঁপ খুলে একজন লোক বেরিয়ে এলো বাইরে। মালিকই হবে বোধহয়। লোকটার দিকে এগিয়ে গিয়ে সে বলল, হ্যাঁ বলুন। লোকটা জিজ্ঞেস করলো, আপনি কি এখানে নতুন? তমাল জবাব বলল, এই রকম নতুন বলতেই পারেন। সামনে কমলপুর নামে যে গ্রামটা আছে ওখানকার হাই স্কুলের অঙ্কের মাস্টারি পেয়েছি আমি। লোকটা একটা ভ্রুকুটি করে বলল, কমলপুর গ্রামে। তমাল বুঝতে পারল না লোকটা ঠিক কি বলতে চাইছে। এরকম অদ্ভুত মুখভঙ্গি মানেটা কি? খটখটে ওই আড়ালে কি কোথায় একটু ভয় লুকিয়ে আছে? সে জবাবে বলল, হ্যাঁ কমলবাবু গ্রামেই। কেন বলুন তো? লোকটা একটু ব্যস্ত হয়ে বলল, না কিছু না, এমনি আর কি। যান, তবে একটু সাবধানে থাকবেন। তমাল অবাক হয়ে জিজ্ঞেস করলো, মানে সাবধানে থাকতে বলছেন কেন? লোকটার মুখে ভয়ের ছায়াটা আর একটু যেন গ্রাট হয়ে এলো। তড়িঘড়ি করে বলল, যান যান, ওখানে গেলেই বুঝতে পারবেন। বলেই ভেতরে ঢুকে এমনভাবে দরজার খিল দিল যেন ভূতে তাড়া করেছে। তমাল বেশ অবাক হয়ে ধীরে পায়ে কমলপুর যাওয়ার বাঁহাতি রাস্তাটা ধরল। যতই এগোতে লাগলো গ্রামের দিকে ততই কেমন একটা অজানা ভয়ে তমালের গাটা শিরশির করতে লাগলো। কিছু তো একটা গন্ডগোল হয়েছে। দুপাশে ধুধু করা মাঠের বুক চিরে চলে যাওয়া শুনশান খটখটে রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে তমাল ভাবল, যেখানে সে যাচ্ছে সেই জায়গাটা নিরাপদ তো? কোনো ক্ষতি হবে না তো? লোকটা তো বা সাবধানে থাকতে বলল কেন? দু একজন লোককে দেখলাম রাস্তা দিয়ে যেতে। তাদের দিকে তাকিয়ে তমাল বুঝল সত্যি কিছু একটা হয়েছে। প্রত্যেকের চোখে মুখে যেমন একটা আতঙ্কের ছাপ। তমালের মনের অবস্থার বর্ণনা করতে গেলে দুটো অনুভূতি কথা বলতে হয়, একটা চাপা আতঙ্ক আর একটা মৃদু উত্তেজনা। দ্বিতীয়ত কারণ পরে বলা যাবে। মিনিট 20 হাঁটার পর কমলপুর গ্রামে পৌঁছলো তমাল। কমলপুর হাই স্কুলে হেডমাস্টারের নাম বিনায়ক সান্যাল। খুবই ভদ্র আময়িক। কাগজপত্রে সব সই স্বাক্ষর সব শেষ করার পর তমাল জিজ্ঞেস করলো, তাহলে স্যার আমার থাকার ব্যবস্থাটা বিনায়ক বাবু বলেন? এখানে কেউ ঘর ভাড়া দেয় না। দেবেন বা কেমন করে? খুব বড় বাড়ি এখানে তেমনি নেই। তবে আমাদের স্কুলের পেছনে কিছুটা দূরে একটা ছোট্ট ঘর আছে। স্কুলের কোনো একটা অংশ ছিল আগে।
এখন সেখানে স্কুলের বিজ্ঞানের টিচার পরাগ বাবু থাকেন। তুমি চাইলে উনার সঙ্গে থাকতে পারো। আমি কথা বলে দেখছি। ঠিক আছে স্যার, আমার কোনো অসুবিধা নেই, তমাল জবাবে বলল। কিছুক্ষণ পর হেড স্যার পরাগ বাবুর সঙ্গে তমালের দেখা করিয়ে দিলেন। বেশ লম্বা চওড়া চেহারা, ফিট শরীর, বয়স অনুমান করা শক্ত, তবে সেটা যে 51 হয়ে গেছে সেটা পরাগবাবু নিজে না বললে তমাল বুঝতে পারত না। গোঁফ দাড়ি একেবারে নিট অ্যান্ড ক্লিন করে ছাটা। ভদ্রলোক তমালের থাকার ব্যাপারে এক বাক্যে রাজি হয়ে গেলেন। তমাল ধন্যবাদ জানিয়ে রুমের চাবিটা নিয়ে বেরিয়ে এলো। স্কুলে গেটটা দিয়ে বেরোচ্ছে এমন সময় সামনে থেকে একজন ভদ্রলোক হাসি হাসি মুখ করে এগিয়ে এলেন তমালের দিকে। বললেন, আপনি বুঝি এখানকার নতুন অঙ্কের মাস্টার? তমাল ঘাড় নেড়ে সম্মতি জানালেন। ভদ্রলোক বললেন, আমি এখানকার বাংলা শিক্ষক, নাম মহিন মাঝি। শুনলাম আপনি নাকি পরাগ মাস্টারের সঙ্গে থাকছেন। হ্যাঁ, থাকছি। কেন বলুন তো? তমাল জিজ্ঞেস করলো। জবাব এলো, আপনি তো নতুন, তাই জানেন না। পরাগবাবু লোকটা কিন্তু ঠিক সুবিধার নয়। ভালো জীবন বিজ্ঞান পড়ায় বলে হেড স্যার ওনাকে একটু ভালো নজরে দেখেন ঠিকই, কিন্তু লোকটাকে দেখে বুঝতে পারবেন না লোকটার ভেতরে কি লুকিয়ে আছে। তা না হলে বলুন তো, ক্লাসে কে নেশা করে পড়াতে আসে? তমাল অবাক হয়ে জিজ্ঞেস করে, নেশা করে ক্লাসে? তা নয়, আর বলছি কি মশাই, ভদ্রলোক প্রায়শন কেমন সব ভাব ভঙ্গি নিয়ে স্কুলে আসেন যে ছেলেমেয়েরা সব ভয় পেয়ে যায়। চোখ দুটো পুরো লাল থাকে, সদ্য সদ্য নেশা করে এলো যা হয়। কেমন একটা ঘোরের মধ্যে পড়াতে থাকবে, আর কোনো ছাত্র দুষ্টুমি করলেই কিছুই করেন না, শুধু কটকটে দুটো লাল চোখ দিয়ে এমনভাবে তার দিকে তাকান সে ভয়ে সেখানে সেখানে পড়ে থাকে। এরকম কি প্রতিদিনই করেন উনি? তমাল জিজ্ঞেস করলো। না, প্রতিদিন না, মাঝে মাঝে। তবে যেদিন এইরকম করেন সেদিন সত্যি কথা বলতে কি শুধু ছাত্ররাই নয়, আমরাও বেশ ভয়ে ভয়ে থাকি। কেমন একটা ভয় লাগা কাজ করে জানেন তো। আজ অবধি পরাগ বাবুর দুটো রূপই দেখেছি আমরা, একটা স্বাভাবিক আর একটা অস্বাভাবিক। আপনি এবার থাকতে চলেছেন উনার সঙ্গে, দেখুন আর কোনো রূপ আবিষ্কার করতে পারেন কিনা। হে হে। তারপর কিছু শুনলেই নাকি শেষের প্রশ্নটা একটু গলা নামিয়ে করলেন মহিনবাবু। কি বলুন তো? তমাল ভাবে জিজ্ঞেস করলো। শোনেননি তাহলে? অবশ্য আজকেই তো এলেন, হাওয়া একটু কান পাতুন, ঠিক শুনতে পাবেন। এখানকার হাওয়া তো পুরো ভারী হয়ে গেছে এই খবরে, একটু কান পাতুন, ঠিক জেনে যাবেন। আচ্ছা, এবার আসি, আমার ক্লাসের সময় হয়ে এলো। এই বলে মহিনবাবু স্কুল বিল্ডিংয়ের দিকে চলে গেলেন। তমাল চাবি খুলে রুমে ঢুকলো। মাঝারি সাইজের একটা রুম, দুজনের থাকার জন্য যথেষ্ট। আর অ্যাটাউট বাথরুম আর রান্নাঘর আছে। দেখে বোঝা যায় শেষে দুটো পরে বানানো হয়েছে। আপাতত মেঝেতেই শোয়া যাক, যা গরম পড়েছে। এই ভেবে তমাল মেঝের ওপর গড়িয়ে পড়ল। সঙ্গে সঙ্গে একটা গ্রাট ঘুম নেমে এলো তার দু চোখে। বিকেলবেলা স্কুল ছুটি হলে পরাগবাবু ফিরে এলেন। ভদ্রলোকের ব্যবহার কথাবার্তা দেখে খারাপ বলে মনে হলো না তমালের। আর কিছুদিন একসঙ্গে কাটানো যাক, তবে বোঝা যাবে। ঘরে কোনো নেশা করা জিনিসও তো নেই। তাহলে মহিম বাবু এরকম কেন বলেছিলেন? তবে পরাগবাবুর চোখে চাহনিটা কেমন যেন, চারপাশে প্রতি উদাসীন। সেই চাহনি পদে পদে তমালকে বুঝিয়ে দিচ্ছে তাকে বোঝা এত সহজ নয়।
চলো একটু বাইরে গিয়ে বসি, যা গরম পড়েছে আজ। পরাগ বাবুর প্রস্তাব দিলেন। বাইরের বারান্দায় তখন শেষ বিকেলের স্নান আলো এসে পড়েছে। ঘরের ভেতরটা গুমোট হলে বাইরে ঝিরি ঝিরি বাতাস বইছে। তমালের মনে সকাল থেকেই প্রশ্নটা খটখট করছে। সে বেশ বুঝতে পারছে কিছু একটা চলছে গ্রামের মধ্যে, কিন্তু সেটা ঠিক কি কেউই তাকে খোলসা করে বলছে না। সে দোকানদার হোক বা মহিমবাবু, সবাই বলছেন ঠিক জানতে পেরে যাবেন, কিন্তু এখনো জানতে পারেনি তমাল। তাই কোনো ভূমিকা না করে সে পরাগবাবুকে প্রশ্নটা করে ফেলল। আচ্ছা পরাগবাবু, গ্রামে কি ভয়ঙ্কর কিছু ঘটেছে? সকালবেলা এক দোকানদার আমাকে সাবধান থাকতে বলল, তারপর মহিমবাবু কিছু একটা ইঙ্গিত দিলে। ব্যাপারটা কি বলুন তো? পরাগবাবুর মুখ দেখে মনে হলো না তমালের প্রশ্ন শুনে তার ভাবভঙ্গির কোনো পরিবর্তন হলো। সেই রকম ভাবে তিনি হেসে বললেন, তুমি এসেছো তো ঠিক, তবে কতদিন থাকতে পারবে জানি না, কারণ এই গ্রামটা আর থাকবে না, স্কুল তো দূরের কথা। পরাগবাবুর কথা শুনে তমাল চমকে উঠল। ভয় জড়াতো কণ্ঠে বলল, মানে হয়েছেটা কি? পরাগবাবু এবার একটু গম্ভীর হয়ে বলা শুরু করলো, তুমি এ যুগের ছেলে, জানি না এসব বিশ্বাস করবে কিনা, কিন্তু এখানে যা ঘটতে চলেছে তা সত্যি। এই গ্রামের উত্তর দিকে একটি বিশাল বড় শ্মশান আছে। বহু বছর ধরে সব দাহ হয়ে আসছে সেখানে, কিন্তু আজ কয়েকটি সপ্তাহ হলো সেই শ্মশানে সব গ্রহণ করা বন্ধ করে দিয়েছে। তমাল অবাক, সব গ্রহণ করা বন্ধ করে দিয়েছে মানে? পরাগবাবু তমালের মনের ভাব বুঝতে পেরে বললেন, শ্মশান খুব পবিত্র জায়গা, বুঝলেন তো? মরার পর মানুষের সমস্ত লৌকিক সম্পর্ক, সমস্ত অনুভূতি, ঘৃণা, পাপ, পুণ্য, যেগুলো তাকে এতদিন একটা পরাধীনতার বেড়া জালে আটকে রেখেছিল, সেগুলো থেকে মুক্তি দেয় শ্মশান। দেহের এই পার্থিব খাঁচাটা থেকে আত্মার মুক্তি পায়, অর্থাৎ নির্বাক লাভ করে মানুষের আত্মা। এটা খুব পবিত্র একটা কাজ, কিন্তু সেই পবিত্র জায়গায় অপবিত্রতার ছায়া লাগলো কি হয় জানো তো? রুষ্ট হয়ে উঠে শ্মশান। তারই ফলস্বরূপ গ্রামের মহাশ্মশানে আর শবদাহ করা যাচ্ছে না। যতবার কোনো মরা পোড়ানোর চেষ্টা করা হচ্ছে, ততবারই কোনো না কোনোভাবে আগুন নিভে যাচ্ছে। খুবই অশুভ একটা লক্ষণ। মানুষের যেমন কোনো রোগ হলে তার লক্ষণ প্রকাশ পায় তার শরীরে, তেমনি শ্মশানের শরীরে কোনো খুঁত দেখা দিলে তা ফুটে ওঠে কোনো না কোনোভাবে। মানুষের রোগ বোঝার জন্য দরকার ডাক্তার, আর শ্মশানের ডাক্তার কে জানেন? তান্ত্রিক। এখানে ভুবন তান্ত্রিক, খুবই উচ্চ মার্গের একজন তান্ত্রিক। আমি প্রায় দেখা সাক্ষাৎ করে আসি ভুবন বাবার সঙ্গে। উনার একজন গুণমুক্ত ভক্ত বলতে পারো। অনেকবার বিপদের হাত থেকে বাঁচিয়েছেন আমাকে। এবারে উনি ভরসা, পারলে একমাত্র উনিই পারবেন এই গ্রামকে বাঁচাতে। কি যে ভয়ঙ্কর অবস্থা হয়েছে শ্মশানের! পোড়াতে না পারায় মরাগুলো এমনই পড়ে আছে সেখানে। শিয়াল কুকুর ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে, গেলে দেখতে পাবে। খুবই বীভৎস দৃশ্য। গ্রামবাসীরা প্রথমে কেউই বুঝতে পারেনি এইরকম কেন হচ্ছে। শেষে ভুবন বাবা এসে বললেন, শ্মশান রুষ্ট হয়েছে, সে আর নিজের কাজ করতে পারবে না। মারা যাওয়ার পর আর মানুষের আত্মাকে নির্বাণের রাস্তা দেখাতে পারবে না সে। পরাণবাবু এই অবধি বলে দম নেওয়ার জন্য একটু থামলেন। তমাল বেশ মন দিয়ে কথাগুলো শুনছিল। একালের ছেলে হলো পরলোক, তন্ত্র, ভূত, প্রেত এইসবে সে কোনো দিনই অবিশ্বাস করেনি। আগ্রহ দমিয়ে রাখতে না পেরে সে জিজ্ঞেস করলেন, কিন্তু এরকম হচ্ছে কেন? কিছু জানিয়েছেন ভুবন বাবা?
হ্যাঁ জানিয়েছেন। সবাই সবাই বলল এইসব কেন হচ্ছে, আর কয়েকদিনে সে কি ভয়ঙ্কর ক্ষতি হতে চলেছে গ্রামে, সবই বলেছেন তিনি। শোনো মন দিয়ে। পরাণবাবু দম নিয়ে আবারও বলা শুরু করলেন। মানুষের আত্মা মরার পর নির্বাক লাভ করে, এটা স্বাভাবিক ব্যাপার, কিন্তু মরার আগে যদি আত্মা নির্বাক লাভ করে ফেলে, অর্থাৎ দেহ ছেড়ে বেরিয়ে যায়, তবে সেটা এক ভয়ঙ্কর অপ্রতিবৃত ঘটনা। এই ঘটনা যদি শ্মশানের মতো পবিত্র জায়গায় ঘটতে থাকে, তবে শ্মশান অপবিত্র হয়ে যাবে, যেমনটা এখানে হয়েছে। কোনো অশুভ শক্তি এখানে রাতের বেলা মানুষকে টেনে নিয়ে যাচ্ছে শ্মশানের, আর তাকে না মেরে আত্মাকে বের করে দিচ্ছে শরীরের বাইরে। গ্রামের 3 জন মানুষ উধাও, কোনো খোঁজ পাওয়া যায়নি তাদের। খুব সম্ভবত তাদের সঙ্গে এই ভয়াবহ ঘটনা ঘটেছে। ভুবন বাবা বলে দিয়েছে, এই ঘটনা যদি 5 বার কোনো শ্মশানে ঘটে, তবে তার পবিত্রতা চিরদিনের জন্য নষ্ট হয়ে যায়। অর্থাৎ এখানে আর মাত্র 2 বার বাকি আছে, আর 2 বার হয়ে গেলে শ্মশানের সমস্ত অপদেবতারা জেগে উঠবে, মারা পড়বে অনেকজন, শেষ হয়ে যাবে এই গ্রাম, ধুধু শ্মশানে ছেয়ে যাবে চারিদিক। তবে সেটা কোনো পবিত্র শ্মশান হবে না, সেটা হবে ভয়ঙ্কর অপবিত্র এক নরকের ন্যায়। তমাল হতবাক হয়ে জিজ্ঞেস করলো, অশুভ শক্তি বলতে কোন অশুভ শক্তি এই রকম কাণ্ড ঘটাচ্ছে? সেই অশুভ শক্তি হতে পারে কোনো পরলোকের বাসিন্দা, অর্থাৎ উচ্চ স্তরের কোনো অশরীরী, অথবা এই জগতের কোনো দুষ্টু তান্ত্রিক। কিন্তু ওরা করছে বা কেন ওরকম? প্রত্যেক ঘটনার পেছনে কোনো না কোনো কারণ থাকে। যে করছে তার এই রকম করার কারণটা কি? তমাল উত্তেজিত হয়ে জিজ্ঞেস করলো। একটা নিঃশ্বাস ছেড়ে পরাগবাবু উত্তর দিল, জানি না, তবে উপায় কি এখন? সেটা ভুবন বাবুই জানে। তিনি বলে দিয়েছেন রাতের বেলা কেউ যেন ঘরের বাইরে বের না হয়। পরাগবাবু বললেন, ঘরের ভেতরে থাকলে কোনো বিপদ হবে না কোনো? তমালের প্রশ্ন। পরাগবাবু হেসে বললেন, যখন মিস্ত্রিরা কোনো ঘর বানায় তখন কি হয় জানো তো? এইসব ইট, কাঠ, পাথর, সিমেন্ট মতো জড় পদার্থগুলির সঙ্গে মানুষের আত্মার এক অপার্থিক যোগাযোগ সৃষ্টি হয়ে যায়। সেই যোগাযোগটা আশ্রয়দাতা আশ্রয় গৃহীতার মতে পিতা পুত্রের মতো। পুত্র কখনো পিতার আশ্রয়ে অরক্ষিত থাকতে পারে? তুমি বলো। ওই যে একটা কথা আছে না, দেওয়ালেরও কান আছে। কথাটা সম্পূর্ণ মিথ্যে নয়। প্রত্যেকটা জড় পদার্থের মধ্যে প্রাণের আভাস আছে। কোনো জীবিতের আত্মার সঙ্গে তার সংযোগ স্থাপন হলে প্রাণের সঞ্চয় ঘটে তার দেহে। সেটা সবাই বুঝতে পারে না। বুঝলে তমাল বুঝলো। পরাণবাবু লোকটা, আর যাই হোক, বাকি 4-5 জনের সাধারণ লোকের মতো নয়। না হলে এই রকম গভীর গভীর কথাবার্তা সবার মুখে খুব একটা শোনা যায় না। সে জিজ্ঞেস করলো, ভুবন বাবা কি কোনো আশ্বাস দিতে পেরেছেন? তিনি কি কিছু করতে পারবেন? না, আশ্বাস কিছু দেননি, তবে আমার উনার ওপর অগাধ বিশ্বাস আছে, আর উনার জীবন মরণে জড়িয়ে আছে এর সঙ্গে। কেমন ভাবে? তমাল অবাক হয়ে জিজ্ঞেস করলো। এই ঘটনা শুরু হওয়ার কয়েকদিন আগে ভুবন বাবা খুব বড় একটা তন্ত্র সাধনা শুরু করেছিল, যেটা শেষ না করলেই তান্ত্রিকের মৃত্যু অনিবার্য। আর এই শ্মশানে সেই সাবধানটা সম্পূর্ণ করা যাচ্ছে না। গ্রামবাসীদের সঙ্গে সঙ্গে ভুবন বাবাও নিজেই পড়েছেন মহাবিপদে। তিনি তো অন্য কোনো শ্মশানে গিয়ে সমাধানটা সম্পূর্ণ করতে পারেন না। তমান বলল, ওখানে তো অসুবিধা। সাবধানটা কোনো নিম্নমানের সাধনা নয়। ওই যেখানে শুরু করা হয়েছে সেখানেই শেষ করতে হবে। কিছুক্ষণ দুজন চুপচাপ। তারপর কয়েকটা সাধারণ কথাবার্তা বলার পর তমাল উঠে দাঁড়ালো। সূর্য পায়ে ডুবতে চলেছে।
যাই একটু বাইরে থেকে ঘুরে আসি, এই বলে তমাল রাস্তায় এসে দাঁড়ালো। বারান্দা থেকে পরাগবাবু চেঁচিয়ে বলল, তাড়াতাড়ি ফিরে আসবে কিন্তু। আচ্ছা। গ্রামের পূব দিকে হাঁটা লাগালেন তমাল। শেষ বেলা সোনালি আলোয় আকাশে মেঘগুলো জ্বলন্ত পদ্মার মতো চকচক করছে। চারিদিকে একটা অদ্ভুত নিস্তব্ধতা। পুরো গ্রামটা যেন ভয়ে জড়সড় হয়ে ভয়ঙ্কর কিছু ঘটার প্রতীক্ষা করছে। কিছুটা হাঁটার পর ৩-৪ জনের একটা জটলা নজরে পড়ল ওর। লোকগুলোর কথা বলার ভঙ্গি, আতঙ্কিত মুখ চোখ দেখে দূর থেকে বোঝা যায় এই ঘটনা নিয়ে আলোচনা করছে ওরা। তমাল আর ওদের দিকে গেল না। দূরের বন থেকে একটা শিয়াল ডেকে উঠল অপার্থিক স্বরে। বোধহয় জানান দিয়ে গেল সন্ধে হয়ে এসেছে, যে যার বাড়িতে ঢুকে যাও, বাইরে থেকো না। তমাল দেখল লোকগুলি ভীত স্বতন্ত্র মুখে একে অন্যের কাছ থেকে বিদায় নিয়ে যে যার বাড়ির উদ্দেশ্যে হাঁটা দিলেন। নির্জন রাস্তা দিয়ে একা হাঁটতে লাগলো তমাল। প্রায় অন্ধকার নেমে এসেছে, কিন্তু তমাল থামল না। পায়ের গতি বাড়িয়ে হাঁটতে লাগলো নির্জন ভুতুড়ে গ্রামের রাস্তা দিয়ে। হাঁটতে তার একটুও পা কাঁপছে না। কিছুক্ষণ আগে পরাগবাবুর মুখে শোনা ঘটনাতে মন থেকে ঝেড়ে ফেলে দিয়ে তমাল দ্রুত পায়ে হাঁটতে লাগলো। সে উত্তেজিত, তার মনে এখন ভয়ের লেশমাত্রও নেই। এক মুহূর্তের মধ্যে তার মনে হচ্ছে না যে তার ফিরে যাওয়া উচিত। বাইরে থাকাটা নিরাপদ নয়। যে অতীতের তার ছিঁড়ে গেছিল অনেক বছর আগে, যেটা আজ সে আবার জোড়া লাগাতে চলেছে, তার পথে আজও কেউ বাধা সৃষ্টি করতে পারবে না, পরলোকের কোনো অশরীরও নয়। অনেকক্ষণ হাঁটার পর তমাল একটা বাড়ির সামনে এসে দাঁড়ালো। দোতলায় একটা পাকা বাড়ি, একটা আলো জ্বলছে না ভেতরে। চুন প্লাস্টার খসে পড়ছে, ভেতরের ইট বেরিয়ে পড়েছে। দেখে বোঝা যায় না অনেক দিন কেউ এই বাড়িতে বসবাস করেনি। অন্ধকার সন্ধ্যার গ্রাম রাস্তাটার ধারে বাড়িটা পুরো হানা বাড়ির মতো পড়ে আছে। বাড়ির অবস্থা দেখে তমাল ঢুকরে উঠল। কি আশা নিয়ে সে এসেছিল আর কি সে পেল। মরচে পড়ে যাওয়া নরবলে লোহার গেটটা ঠেলে বাড়ির প্রাঙ্গণে ঢুকলো সে। পুরোটা ঝোপঝাড়ে ভর্তি। বাড়ির ভেতরে জমাট বাঁধা অন্ধকার যেন নেশা ধরিয়ে দিয়ে যাচ্ছে তমালের দু চোখে। একটা চাপা কান্না যেন তার বুক থেকে বেরিয়ে আসতে চাইছে। ধীর পায়ে সে সিঁড়ির দিকে এগিয়ে গেল। প্রথমে একতলা, তারপর সিঁড়ি বেয়ে সোজা ছাদে উঠে গেল। ছাদটা বেশ বড়। তার একদিকে এক পোস্ত কয়েকটা ঘর। একটা ঘরের দিকে এগিয়ে গেল তমাল। দরজাতে তালা লাগানো ছিল, কিন্তু দরজায় একটা ধাক্কা দিতেই পুরো তালাটা ভেঙে মাটিতে পড়ে গেল। আর তমাল ঢুকে গেল ভেতরে। নিকোষ কালো অন্ধকারে কিছু দেখা যাচ্ছে না। তমালের সঙ্গে টর্চ এনেছিল। টর্চটা জ্বালিয়ে দেখল পুরো ঘরটায় মাকড়সার জালে ছেয়ে গেছে। টর্চের আলো ফেলে ওদিক ওদিক তাকালো তমাল। সারা ঘর জুড়ে ধুলোর নিচে চাপা পড়ে আছে এই ছিন্ন ভিন্ন বিভিন্ন স্মৃতি, যেগুলো তার হৃদয়ের খুব কাছে। মেঝে থেকে পুরো ধুলো আস্তরণ ঝেড়ে একটা কাঠের ড্রয়িং বোর্ড কুড়িয়ে নিল তমাল। দু চোখ বেয়ে তার জল গড়িয়ে পড়ল। এক গাদা আর্ট পেপারের বান্ডেল পড়ে আছে একটা পায়া ভাঙা চেয়ার ওপর। সেগুলো উল্টে পাল্টে দেখতে দেখতে একটা আর্ট পেপার চোখ আটকে গেল তমালের। একজন সুফি মেয়ের ছবি আঁকা তাতে। তমালের হাঁটু গেড়ে মাটিতে বসে পড়ল। আর সামলাতে পারল না নিজেকে। বাঁধ ভাঙা জলরাশির মতো হু হু করে অশ্রু বন্যা বয়ে গেল তার দু চোখ বেয়ে। ছবিটা বুকে আঁকড়ে ধরে বসে রইল কিছুক্ষণ। চাপা দমবন্ধ অন্ধকারে যেন দুঃখ হয়ে তার বুকের ওপর চেপে বসে আছে। আর বাকি সমস্ত অনুভূতি ধুয়ে মুছে সাফ হয়ে গেছে তমালের মন থেকে। ছবিটা হাতে নিয়ে ছাদে বেরিয়ে এলো তমাল।
মনের স্মৃতিপটে একরাশ সোনালি আলোর মতো ভেসে এলো। পুরো স্মৃতিগুলো, মিনিট, লাজুক চোখ আর সঙ্গে কথা বলা, সন্ধেবেলা একটা 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 রাতের তারা দেখা, আরও কত কি স্মৃতি। সবসময় দুঃখই দেয় না, কখনো কখনো হীরের টুকরোর মতো ঝলসে দিয়ে যার আধারে ডুবে থাকা মনকে। তমালের মনটাও তেমনি ক্ষণিকের সুখে ডুবে গেল মিনিটের কথা ভেবে। সেই সুন্দর মুখখানি, গভীর চোখ দুটো বসন্তের মেঘের চেয়ে সুন্দর, সেই হাসির আঁচল তমালের মৃত প্রাণ মনে আজও প্রাণের সঞ্চয় ঘটিয়ে দিয়ে যায়। একটা বুক ঠেলা দীর্ঘশ্বাস ফেলে সে নিচে নেমে রাস্তায় বেরিয়ে এলো। কিছুটা দূরে ঘরের আলো দেখা যাচ্ছে, সেই দিকে এগিয়ে গেল তমাল। দরজায় বেশ কয়েকবার টোকা মারার পর কেউ দরজা খুলল না। শেষে সে চেঁচিয়ে বলল, বাড়িতে কেউ আছেন? ভেতর থেকে একটা প্রশ্ন ভেসে এলো, কে? আমি এখানকার হাই স্কুলের একজন মাস্টার। একজন মাঝ বয়সী ভদ্রলোক দরজা খুলে দিল। তমাল ভেতরে ঢুকলো। কোনো ভূমিকা না করে সোজা জিজ্ঞেস করলো, আচ্ছা, কিছুটা দূরে যে বাড়িটা খালি পড়ে আছে, ওখানে যারা থাকতো তারা এখন কোথায় থাকেন জানেন? কে? অবনীশ কাকা আর মৃণাল, ভদ্রলোক জিজ্ঞেস করলো। হ্যাঁ হ্যাঁ। তমালের মুখ আশায় উজ্জ্বল হয়ে উঠল। মিনিট, ভালো নাম মৃণাল। ওরা তো বহু বছর আগে গ্রাম ছেড়ে বেরিয়ে গেছে, শুনেছি কলকাতায় থাকে। ওরা তো আর এদিকে আসে না। তমাল ধন্যবাদ জানিয়ে বাইরে বেরিয়ে এলো। অনেক আশা নিয়ে সে এসেছিল, ভেবেছিল মৃণালরা আজ এখানেই থাকবে, দেখতে পাবে সেই গভীর চোখ দুটো। কিন্তু সময় যে কারু অনুভূতি করে না, যেটা সে জানতো না সময় তার নিজের স্রোতের ঘাটে সব ওলট পালট করে দিতে পারে। যখন জানলো তখন সে তমালের পৃথিবীটাই আধারে ডুবে গেল। বড় কলকাতা শহরের মধ্যে সে কোথায় খুঁজে বেড়াবে মৃণালকে? কোনো সূত্র না পেয়ে কিন্তু তার হার মানতে চলবে না। যে করেই হোক খুঁজতে হবে মৃণালকে। টলতে একরাশি হতাশা নিয়ে বাড়ি ফিরে এলো তমাল। পরাণ বাবু রাঁধুতে বসেছে। তমালকে দেখে তিনি বললেন, তাড়াতাড়ি ফিরতে বলেছিলাম না তোমাকে? সন্ধ্যের পর বাইরে থাকা নিরাপদ নয়। তমাল নিজেকে যতটা সম্ভব স্বাভাবিক রেখে বলল, না মানে ঘুরতে একটু দেরি হয়ে গেল আর কি। ঠিক আছে, কাল থেকে আর এরকম করো না। আর শোনো, তোমার চালও নিয়ে এসেছি। আগে একা রাখতাম, এখন একজন সঙ্গী পেয়ে ভালোই লাগছে। দুবেলা আমার সঙ্গে রাখতে হবে, কিন্তু পারবে তো? হ্যাঁ, নিশ্চয়ই পারবো। আমি মোটামুটি ভালোই রাঁধি। রান্না বান্না হয়ে গেলে দুজন একসঙ্গে খেতে বসলো। এত চুপচাপ, কোনো কিছু হয়েছে? পরাগবাবু জিজ্ঞেস করলেন। তমাল অপ্রস্তুত হয়ে বলল, না কিছু হয়নি। পরাগবাবু হেসে বললেন, কিছু তো হয়েছে, দেখো তো, মন খারাপ মনে হচ্ছে। বাড়ির জন্য মন খারাপ? প্রথম ওটা হয়, ধীরে ধীরে ঠিক হয়ে যাবে নাকি? কোনো মায়াবী কি প্রেমিকার কথা মনে পড়ে মন খারাপ? ফ্যাকাশে হাসি হেসে তমাল বলল, না তেমন কিছু না। পরাগবাবু কিছুক্ষণ তমালের দিকে তাকিয়ে রইলেন, তারপর বললেন, মন খারাপ করা ভালো প্রিয় মানুষের জন্য। মন খারাপ সবারই হয়। এই মন খারাপগুলো প্রিয়জনের সঙ্গে আমাদের যুক্ত করে রাখে, তাই লুকোনোর কিছু নেই। যাকগে, যখনই মন খারাপ করবে তখন কোনো অন্ধকার জায়গায় গিয়ে চোখ বন্ধ করে বসে থাকবে। ভাববে তুমি খুব সুন্দর একটা জায়গায় ঘুরতে গিয়েছো, সঙ্গে তোমার খুব কাছের মানুষ, তোমার প্রিয়জনেরা রয়েছে, খুব মজা করছো তুমি। দেখবে কখনো ভাবনা গভীরে এতটা ঢুকে গেছো যে পুরনো বাস্তবটা মনে হচ্ছে তোমার কাছে। এই জায়গা নতুন, একা লাগবে স্বাভাবিক, কিন্তু একাকিত্বের একটা মোহ আছে। সেই মোহের অবশেষে যে একবার পড়েছে তার কিছুই চাই না, বুঝলে?
আমাদের এই এপিসোডটি যদি ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিবেন।